হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপরে ক্লাস হবে। এটি হলো জিকে রিভিশন ক্লাস, যেটা আপকামিং ডাব্লিউপিএসআই এবং কনস্টেবল উভয় পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে এমসিকিউ এর মাধ্যমে জিকে রিভিশন করব। আশা করছি ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে দ্রুত শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে? 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছেন? বি আর গাভাই, ভি নারায়ণন, সঞ্জয় মালহোত্রা নাকি সিপি রাধাকৃষ্ণন? ঠিক আছে, বলো কে হবে? এখানে যে ব্যক্তির ছবি আছে ইনি কে? ইনি হলেন সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মনে থাকবে তাহলে, প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কে আছেন? সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে, ইনি ভারতের 15তম ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এর আগে কে ছিলেন? জগদীপ ধনখড় মহাশয়। ঠিক আছে, ইনি এর আগে কোন পদে ছিলেন? ইনি এর আগে মহারাষ্ট্রের গভর্নর ছিলেন। ঠিক আছে, মহারাষ্ট্রের গভর্নর পদে ছিলেন। মনে থাকবে, আশা করছি এই বন্ধু বোঝা গেছে। সঞ্জয় মালহোত্রা কোন পদে আছেন? সঞ্জয় মালহোত্রা গভর্নর অফ আরবিআই। ঠিক আছে, সঞ্জয় মালহোত্রা গভর্নর অফ আরবিআই। মনে থাকবে। ভি নারায়ণন কোন পদে আছেন? ইনি হলেন ইসরোর চেয়ারম্যান, ইসরোর প্রেজেন্ট চেয়ারম্যান। ঠিক আছে, এখানে যেগুলো দেওয়া হচ্ছে সবই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। মনে থাকবে, ভালো করে মুখস্থ রাখবে। ঠিক আছে, তাহলে 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছেন? বি আর গাভাই। ঠিক আছে, বর্তমানে ভারতে সুপ্রিম কোর্টের জাজ সংখ্যা কত? কতগুলি জাজ আছে? 34টি। ঠিক আছে, 33 প্লাস 1, 1 মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর 33 জন জাজ। ঠিক আছে, আগে এই সংখ্যাটি ছিল 30, তারপর 2019 সালে এটা বাড়িয়ে 34 করা হয়। ঠিক আছে, সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে আছে? এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট 124 থেকে 147 পর্যন্ত সুপ্রিম কোর্টের আর্টিকেলগুলো আছে। ঠিক আছে, আশা করছি বোঝা গেল। নেক্সট কোশ্চেনে আসা যাক। আন্তর্জাতিক শ্রম দপ্তর এর সদর দপ্তর কোথায়? ঠিক আছে, আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর সদর দপ্তর কোথায় হবে বলো? নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস নাকি ওয়াশিংটন ডিসি? ঠিক আছে, তাহলে এর সদর দপ্তর হবে জেনেভা, সুইজারল্যান্ড। ঠিক আছে, জেনেভায় আর কিসের সব দপ্তর আছে? জেনেভায় আর ডাব্লিউটিওর সব দপ্তর আছে। ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, প্যারিসে কিসের সব দপ্তর আছে? প্যারিস, ফ্রান্সের প্যারিসে। বলো দেখি। ইউনেস্কো, তাই না? ইউনেস্কো সব দপ্তর আছে। ঠিক আছে, ওয়াশিংটন ডিসিতে কিসের সব দপ্তর আছে? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, তারপর ওয়ার্ল্ড ব্যাংকের সব দপ্তর আছে ওয়াশিংটন ডিসিতে। নিউ ইয়র্কে কিসের সব দপ্তর আছে? নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের সব দপ্তর আছে। তারপর আরও আছে, বলো। ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আর কি আছে? ইউনিসেফ। ঠিক আছে, ইউনিসেফ। আর কি সেসব দপ্তর আছে বলো? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউএনএসসি। ঠিক আছে, আরও অনেক সব দপ্তর আছে, এগুলো দেখে নেবে। সব দপ্তরগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেন। জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ঠিক আছে, পশ্চিমবঙ্গের যে জাতীয় উদ্যানগুলো আছে সেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো দেখে রাখতে হবে। তাহলে ইম্পর্টেন্ট যে 6টি জাতীয় উদ্যান আছে সেগুলো কী কী? সুন্দরবন কোথায় অবস্থিত? দক্ষিণ 24 সবাই জানি। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কালিম্পং। এই ম্যাপে দেখে নাও কোথায় আছে নেওড়া ভ্যালি। এই দেখো উপরের দিকে আছে নেওড়া ভ্যালি, কালিম্পং। ঠিক আছে, সিঙ্গলীলা কোথায়? দার্জিলিং। এই পাশে দেখো দার্জিলিংয়ের সিঙ্গলীলা। ঠিক আছে, আচ্ছা। গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গরুমারাই দেখো মাঝখানের দিকে আছে এক জায়গায়, এই যে গরুমারা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। ঠিক আছে, আর জলদাপাড়া আর বক্সাটা কোন দিকে? দেখো পূর্ব দিকে আছে, এই বক্সা, আর এখানে দেখো জলদাপাড়া। তাহলে এই দুটো কোথায়? আলিপুরদুয়ার। মনে থাকবে। তাহলে জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অ্যান্সার হবে কি? আলিপুরদুয়ার। ঠিক আছে, পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, নেক্সট। আলোকবর্ষ কিসের একক? ঠিক আছে, ইউনিট এবং বিভিন্ন ভৌত রাশি এবং তার ইউনিট, এটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আলোকবর্ষ কিসের একক বলো? সময়, দৈর্ঘ্য, বেগ নাকি তাপ? ঠিক আছে, আলোকবর্ষ হলো দৈর্ঘ্যের একক। মনে থাকবে। গ্রহ নক্ষত্রদের মধ্যে যে দৈর্ঘ্য সেগুলো মাপা হয় কোন এককে? আলোকবর্ষ এককে। ঠিক আছে, আচ্ছা। আর অন্যান্য এককগুলো দেখে নিই, ভৌত রাশি এককগুলো দেখে নিই। এগুলি কিন্তু সবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোনো না কোনো পরীক্ষায় এসছে, সব কটার জন্য মুখস্থ থাকে, একটার জন্য বাদ না যায়। চাপের একক কী আছে? পাস্কাল,
তর বা বার, ঠিক আছে, তিনটাকেই বলা যায়। ক্ষমতার একক কি? ওয়াট, ঠিক আছে। বৈদ্যুতিক ক্ষমতা বা বৈদ্যুতিক শক্তির একক কি? কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। কম্পাঙ্কের একক হার্জ। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? মিটার। দৈর্ঘ্য আছে মানে দৈর্ঘ্য মানে মিটার, ঠিক আছে। চৌম্বক ফ্লাক্সের একক কি? ওয়েবার, ঠিক আছে। তাপের একক জুল। তাপমাত্রার একক কেলভিন। কার্য বা শক্তি, ঠিক আছে, এর একক কি? জুল। আচ্ছা, ওজন বা বলের একক কি? নিউটন। তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। তড়িৎচালক বল বা বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। রোধের একক কি? ওহম, ঠিক আছে, ওম। লেন্সের একক কি? ডায়াপ্টার। দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা। আপেক্ষিক রোধের একক ওম মিটার। আর তেজস্ক্রিয়তার একক কি? বেকারেল, ঠিক আছে। সব কটা কিন্তু মুখস্থ জানানো থাকে, ঠিক আছে। যদি তোমাদের যে স্ট্যান্ডার্ড বই আছে সেখানে পেয়ে যাবে, যদি মনে করো নোট করার দরকার আছে খাতায় তুলে নিতে পারো, কিন্তু সব কটা মুখস্থ রাখতে হবে। নেক্সট, 1938 সালে সর্বপ্রথম কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন? অপশান কি আছে? ত্রিপুরী, কলকাতা, হরিপুরা নাকি বোম্বে, ঠিক আছে। তাহলে 1938 সাল প্রথমবার কী হয়েছিল সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে? হরিপুরা, ঠিক আছে, মনে থাকবে। কংগ্রেসের অধিবেশন আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশন আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেখে নিই। এখানে সব অধিবেশন নেই, এখানে যেগুলো একটু গুরুত্বপূর্ণ অধিবেশন কত সালে হয়েছিল, তার প্রেসিডেন্ট কে ছিল এবং তার ইম্পর্টেন্সটা কী ছিল সেখানেও আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অধিবেশন কোথায় বসে? বোম্বে, 1885 সালে। প্রেসিডেন্ট কে থাকেন? উমেশচন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। তাহলে এটা ফার্স্ট সেশন অফ ইন্ডিয়া। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট কী আছে ধরো, 1887 খ্রিস্টাব্দে মাদ্রাসে বসে। এখানে প্রেসিডেন্ট কে হন? বদরুদ্দিন তায়েবজি, ঠিক আছে। বদরুদ্দিন তায়েবজি কে ছিলেন? ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদ অধিবেশন। জর্জ ইউএল, ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট অফ আইএনসি, ঠিক আছে। কত সালে? 1888 সালে, জর্জ ইউএল। আচ্ছা, নেক্সট, ক্যালকাটা অধিবেশন 1896। প্রেসিডেন্ট কে ছিলেন? রহমতুল্লাহ এম সায়ানি। ইম্পর্টেন্স কি এখানকার? বন্দে মাতরম সং প্রথমবারের জন্য গাওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর 1905 খ্রিস্টাব্দে বারাণসীতে সেশন বসে। প্রেসিডেন্ট কে? জি কে গোখলে, ঠিক আছে। এখানে কি হয়? ইন্ট্রোডিউস দ্য টার্ম অফ স্বদেশী টার্মটা প্রথমবার জন্য তোলা হয়, ঠিক আছে। তারপর 1906 কলকাতা অধিবেশন, খুব গুরুত্বপূর্ণ। দাদাভাই নওরোজি এখানে স্বরাজ দাবিটি প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হয় বা তোলা হয়, ঠিক আছে। আচ্ছা, সুরাট অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে কি হয়? কংগ্রেস এক্সট্রিমিস্ট এবং মডারেস্টের মধ্যে ভাগ হয়ে যায়, তাই তো, চরমপন্থী নরমপন্থীর মধ্যে ভাগ হয়ে যায়। এখানকার প্রেসিডেন্ট কে ছিলেন? রাসবিহারী ঘোষ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুরাট অধিবেশন 1907, রাসবিহারী ঘোষ, চরমপন্থী নরমপন্থী বিভাজন, ঠিক আছে। নেক্সট, লাহোর অধিবেশনে মদনমোহন মালব্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাস হয়, ঠিক আছে। তারপর 1911 খ্রিস্টাব্দ কোথায় অধিবেশন বসে? কলকাতায় অধিবেশন বসে, ঠিক আছে। তোমার প্রেসিডেন্ট কে ছিলেন? বিশাল নারায়ণ দার, ঠিক আছে। এখানে কি হয়েছিল না, ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল। তাহলে বন্দে মাতরম প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল কত? 1896, সেটা কলকাতা অধিবেশন। 1911 এটাও কলকাতা অধিবেশন। এখানে প্রথমবারের জন্য জনগণ মন গাওয়া হয়, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, লখনৌ অধিবেশন 1916, ঠিক আছে। এখানে কি হয়েছিল না, কংগ্রেসের চরমপন্থী নরমপন্থী যে বিভাজন হয়েছিল সেটাকে আবার মার্জ হয়ে যায় বা রিইউনিয়ন হয়ে যায়, ঠিক আছে। এখানে প্রেসিডেন্ট কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার, ঠিক আছে। তারপর খুব গুরুত্বপূর্ণ ক্যালকাটা অধিবেশন 1917 অ্যানিভার্সান, ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ আইএনসি, খুব গুরুত্বপূর্ণ। তারপরে বেলগাম 1924 মহাত্মা গান্ধী প্রথমবার এবং একবারের জন্যই প্রেসিডেন্ট অফ আইএনসি হয়, খুব গুরুত্বপূর্ণ। কানপুর 1925 সরোজিনী নাইডু, ফার্স্ট ইন্ডিয়ান উম্যান প্রেসিডেন্ট অফ আইএনসি, ঠিক আছে, প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট বা সভাপতি হন, ঠিক আছে। তারপর লাহোর অধিবেশন 1929, কে ছিলেন প্রেসিডেন্ট? জওহরলাল নেহরু। এখানে রেজুলেশন ফর পূর্ণ স্বরাজ ওয়াজ পাস, পূর্ণ স্বরাজের দাবি পাশ করানো হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হরিপুরা অধিবেশন 1938, সুভাষচন্দ্র বোস অবভিয়াসলি প্রথমবারের জন্য আইএনসির প্রেসিডেন্ট হন। আচ্ছা, তারপর মিরাট অধিবেশন 1946, জে.বি. কৃপলানি মহাশয়, ইনি শেষ সেশন হয়েছিল এটা আইএনসি স্বাধীনতার পূর্বে, সেই অধিবেশনের উনি ছিলেন সভাপতি, ঠিক আছে। তারপর থেকে উনি কিছুদিন স্বাধীনতার আগে পর্যন্ত আইএনসির সভাপতি ছিলেন, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম কোশ্চেন কী আছে? প্রথম অপশান কী আছে? নরসিংহ বর্মন। দ্বিতীয় অপশান কী আছে? প্রথম রাজারাজ। তৃতীয় অপশান তৃতীয় গোবিন্দ। চতুর্থ অপশান কী আছে? দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে।
পল্লব বংশটা একটু জেনে নাও। পল্লব বংশ কোথাকার, এটা এই সাউথ ইন্ডিয়ান ডাইনেস্টি, এই যে দেখো নিচের দিকে আছে, আমি মার্ক করে দিয়েছি, ঠিক আছে। পল্লবদের সঙ্গে চালুক্যদের ঝামেলা বা দ্বন্দ্ব লেগে থাকতো, ঠিক আছে। চালুক্য বংশ দেখো, তার উপরে চালুক্যর আবার 3টে পার্ট ছিল, ঠিক আছে। তার মধ্যে শক্তিশালী ছিল এই বাতাপির চালুক্য, ঠিক আছে। এই চালুক্য বংশের সম্রাট ছিলেন দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে। এই দ্বিতীয় পুলকেশী কী করে, পল্লবরাজ মহেন্দ্র বর্মনকে তিনি পরাজিত করে, ঠিক আছে, এবং তাকে হত্যা করে। এবার মহেন্দ্র বর্মনের পুত্র কে ছিলেন, নরসিংহ বর্মন বা প্রথম নরসিংহ বর্মন। তিনি কি করে, দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন এবং তাকে হত্যা করে বাতাপি দখল করেন, ঠিক আছে। তাই নরসিংহ বর্মনের আরেকটা নাম কি, বাতাপি কোন্ডা, ঠিক আছে। যেহেতু তিনি চালুক্য বংশের সম্রাট, কাকে হত্যা করে, চালুক্য বংশের সম্রাট, ঠিক আছে, দ্বিতীয় পুলকেশীকে তিনি হত্যা করে এবং বাতাপি দখল করে কত খ্রিস্টাব্দে, 624 এডিতে, ঠিক আছে, 624 এডিতে। আচ্ছা, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আচ্ছা বলো, আর পল্লবদের হলো রাজধানী কী ছিল, পল্লবদের রাজধানী ছিল হলো কাঞ্চিপুরম, ঠিক আছে। আর চালুক্যদের রাজধানী কী ছিল, বাতাপি, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছ। আর একটা জিনিস ইম্পর্টেন্ট আছে এখানে, সেটা হলো এই সময় কোন বৈদেশিক ট্রাভেলার ভারতে আসেন, হিউয়েন সাং, ঠিক আছে। হিউয়েন সাং ভারতে আসেন, হিউয়েন সাং। আর তার লেখা গ্রন্থের নাম কি, তার লেখা গ্রন্থের নাম হলো সিইউকি, ঠিক আছে। সিইউকিতে দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে বর্ণনা করা আছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে পারো, পল্লব বংশের সম্রাট নরসিংহ বর্মনের, প্রথম নরসিংহ বর্মনের একটা স্থাপিত্ব আছে, সেটা হলো মহাবলীপুরমের রথ, ঠিক আছে। মহাবলীপুরমের রথ, এটা কে নির্মাণ করেন, প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে। তাহলে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট যদি বলি, তাহলে অ্যান্সার কী হবে, নরসিংহ বর্মন বা প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে। আর দ্বিতীয় পুলকেশী কোন বংশের সম্রাট ছিলেন, চালুক্য বংশের সম্রাট ছিলেন, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, তাহলে বিভিন্ন পর্বত এবং তার সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কী কী অপশান আছে, মাউন্ট আবু, দোদাবেতা, গুরুশেখর নাকি আনাইমুদি। তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো আনাইমুদি, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, আরাবল্লী পর্বত সম্পর্কে আরেকটা মনে রাখতে পারো, সেটা হলো ভারতের প্রাচীনতম পর্বতমালা। ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো কি, আরাবল্লী, ঠিক আছে। আচ্ছা, আনাইমুদিটা কোথায় অবস্থিত, আরাবল্লী পর্বতটা, এটা হলো রাজস্থানে অবস্থিত, ঠিক আছে, রাজস্থান, মনে থাকবে। আচ্ছা, অন্যান্যগুলো একটু দেখে নাও। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, দুধাবেতা। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, আনাইমুদি, ঠিক আছে। সাতপুরা, ধূপগড়, গারো পাহাড়, নকরেক, ঠিক আছে। কারাকোরাম রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, গডইন অস্টিন, ঠিক আছে। হিমালয়ের ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, কাঞ্চনজঙ্ঘা। এমনি সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা শিখর, ঠিক আছে। আর ছোটনাগপুর মালভূমি পরেশনাথ পাহাড়, ঠিক আছে। সবকটা গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় কিন্তু একটা না একটা এসছেই, ঠিক আছে। সবকটা মুখস্থ রাখা যায়, একটাও যেন বাদ না যায়, ঠিক আছে। নেক্সট, কি আছে, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সম্বন্ধে বলা আছে, আর্টিকেল 72, 62, 61 নাকি 59, ঠিক আছে। তাহলে রাষ্ট্রপতি সম্বন্ধে যে আর্টিকেলগুলো আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তোমরা যারা ডাইরেক্ট মনে রাখতে পারছো তারা তো ভালো, যারা মনে করছো একটু ট্রিক দিলে মনে রাখতে সুবিধা হয়, তারা এই ট্রিকটা মনে রাখতে পারো। পকানি কোকা দুজো দশম, কী মনে রাখবে, পকানি কোকা দুজো দশম, ঠিক আছে। প্রথম পি ফর কি বা প ফর কি, পদ, ঠিক আছে। প্রথম প ফর কি, পদ। এটা তাহলে কত নম্বর আর্টিকেল আছে, এটা 52তম আর্টিকেল, ঠিক আছে, 52তম আর্টিকেল আছে পদ। কাফর কি, কাফর হলো কার্যপালিকা, ঠিক আছে, বা এক্সিকিউটিভ, মানে প্রেসিডেন্টের কার্যপালিকা বা এক্সিকিউটিভ হিসাবে কি কাজ আছে, সেটা হলো কার্যপালিকা, ঠিক আছে, মনে থাকবে। নি ফর কি, নি ফর হলো নিয়োগ, নি ফর কি, নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট, মনে থাকবে। তাহলে 52, 53, 54 পর্যন্ত হয়ে গেল এ পর্যন্ত। আচ্ছা, তাহলে প ফর কি, পদ। কা ফর কি, কার্যপালিকা বা এক্সিকিউটিভ হিসেবে তার কি কাজ আছে। নি ফর কি, নিয়োগ, বোঝা গেল। আচ্ছা, কো ফর কি, কো ফর হলো কোটা, কি মনে থাকবে, কো ফর হলো কোটা, QUOTA, ঠিক আছে, কোটা। কোটা মানে হলো ম্যানার অফ ইলেকশন, প্রেসিডেন্টের যে ইলেকশন হয়, প্রেসিডেন্টের তো ডাইরেক্ট ইলেকশন হয় না, ইনডাইরেক্ট ইলেকশন হয়, সেখানে কোটা বলতে কী বোঝায়, মানে ধরো কোনো এমএলএ বা কোনো এমপির যে ভোটের ওয়েটেজটা কী বা বিভিন্ন যে এগুলো আছে সেগুলো কোথায় আসে, ইলেকশনের ব্যাপারটা আসে আর্টিকেল নাম্বার 55, ঠিক আছে। আচ্ছা, কা ফর কার্যকাল বা টার্ম অফ প্রেসিডেন্ট অফিস, ঠিক আছে। প্রেসিডেন্ট কত বছরের জন্য
তার পদে নিযুক্ত থাকতে পারে, ঠিক আছে। কীভাবে নিযুক্ত থাকতে পারে সেটা হলো কার্যকাল, ঠিক আছে। দু ফর কি দুবারা বা রিঅ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। দু মানে কি রিঅ্যাপয়েন্টমেন্ট, দুবারা বা রিঅ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, জো ফর যোগ্যতা, ঠিক আছে। তাহলে কি যোগ্যতা থাকা দরকার? আচ্ছা, দ ফর কি দশা মানে কি কন্ডিশন অফ প্রেসিডেন্ট অফিস, সেটা দ। স ফর কি শপথ, ঠিক আছে, শপথ, ওথ অফ প্রেসিডেন্ট, ঠিক আছে। আর মো ফর কি মহাবিয়োগ, ঠিক আছে, বা যেটাকে আমরা বলবো ইমপিচমেন্ট। তাহলে 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61। তাহলে ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেলে আছে? 61 নম্বর আর্টিকেল, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। আরেকবার আমি রিভাইজ করে দিই, পকানি কোকা দুজো দশম। তোমরা চাইলে মনে রাখতে পারো, আর যদি তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো তাহলে তো খুব ভালো। প ফর পদ, কা ফর কার্যপালিকা বা এক্সিকিউটিভ, ঠিক আছে। নি ফর নিয়োগ, কো ফর কোটা, ইলেকশন অফ ম্যানার, ঠিক আছে। কা ফর কার্যকাল, টার্মস, অফিসের যে টার্মসটা, ঠিক আছে। দু ফর দুবারা মানে রিঅ্যাপয়েন্টমেন্ট, জো ফর যোগ্যতা, ঠিক আছে। দ ফর দশা মানে কন্ডিশন অফ প্রেসিডেন্ট অফিস, স ফর শপথ, ম ফর মহাবিয়োগ, ঠিক আছে। হয়ে গেল, এই হলো 52 থেকে 61। আর একটা মনে রাখবে, আর্টিকেল 72, এখানে কি আছে? পার্ডানিং পাওয়ার আছে, পার্ডানিং পাওয়ার অফ প্রেসিডেন্ট, ঠিক আছে। যে সাজা মাফ করার যে ক্ষমতা, সেটা কত নম্বর আর্টিকেলে আছে? 72 নম্বর আর্টিকেল। আচ্ছা, গভর্নরের পার্ডানিং পাওয়ার কত নম্বর আর্টিকেলে আছে বলো? গভর্নরের 161, এটা মনে রেখে দেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, উইম্বলডন লন টেনিস কোন ধরনের কোর্টে খেলা হয়, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ, গ্র্যান্ড স্লামের এই চারটে। আরও অন্যান্য লন টেনিস প্রতিযোগিতা হয়, কিন্তু এই চারটে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এদের সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে, কোনটা আগে হয় কোনটা পরে হয়, আর কোনটা কোন কোর্টে খেলা হয় সবই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আগে দেখে নিই। অস্ট্রেলিয়ান ওপেন হয় জানুয়ারি মাসে, ফ্রেঞ্চ ওপেন মে জুন, উইম্বলডন ওপেন জুন জুলাই, ইউএস ওপেন আগস্ট সেপ্টেম্বর, বোঝা গেল? আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়ান ওপেন অবভিয়াসলি অস্ট্রেলিয়ায়, ফ্রেঞ্চ ওপেন ফ্রান্সে, উইম্বলডন ওপেন হলো ইংল্যান্ড, আর ইউএস ওপেন ইউএসএ নিউ ইয়র্ক, ঠিক আছে। এখন অস্ট্রেলিয়ান ওপেন কোথায় খেলা হয়? হার্ড কোর্ট, ঠিক আছে। ফ্রেঞ্চ ওপেন ক্লে কোর্ট, উইম্বলডন ওপেন গ্রাস কোর্ট এবং ইউএস ওপেন হার্ড কোর্ট। তাহলে সিকোয়েন্স যদি মনে থাকে চাইলে এইভাবে মনে রাখতে পারো যে হার্ড, ক্লে, গ্রাস, হার্ড, ঠিক আছে। প্রথমটা শেষেরটা হার্ড, মাঝখানে ক্লে আর গ্রাস, ঠিক আছে। আর সিকোয়েন্স কিন্তু মনে রাখতে হবে, কোনটা আগে হয় কোনটা পরে হয়, পরীক্ষায় কিন্তু ওইভাবেও দিতে পারে, ঠিক আছে। তাহলে অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ, উইম্বলডন, ইউএস, ঠিক আছে। আচ্ছা, 2025-এ কারা কিসে জয়লাভ করে বা জয়ী হয় সেটা একটু দেখে নিই। মেন সিঙ্গেলে কে জয়লাভ করে? অস্ট্রেলিয়ান ওপেন জ্যানিক সিনার, ঠিক আছে। আচ্ছা, ফ্রেঞ্চ ওপেন কার্লোস আলকারেজ, ঠিক আছে। উইম্বলডন ওপেন আবার ফের জ্যানিক সিনার, ইউএস ওপেন কার্লোস আলকারেজ। তাহলে এটা তোমাদের অন্তত এইবারের পরীক্ষার জন্য মনে রাখা খুব সহজ, ঠিক আছে। জেসি মনে রাখলে হয়ে যাবে, জেসি এটাও যদি মনে রাখো তাও অনেক সুবিধা হয়ে যাবে। জ্যানিক সিনার, কার্লোস আলকারেজ, জ্যানিক সিনার, কার্লোস আলকারেজ, বোঝা গেল? আচ্ছা, উইমেন সিঙ্গেলে কারা কারা জয়লাভ করে অস্ট্রেলিয়ান ওপেনে? প্রথমে আছে মেডিসন কিস, ঠিক আছে। আচ্ছা, ফ্রেঞ্চ ওপেন আছে কোকো গাফ। আচ্ছা, উইম্বলডন ওপেন আছে ইগা সাইটেক, আর ইউএস ওপেনে আছে আরেনা সাবলেঙ্কা, ঠিক আছে। এটা মুখস্থ রাখতে হবে। এটাকে তাহলে কী সিকোয়েন্স হলো? এমসিআইএ, ঠিক আছে, এমসিআই। এইভাবে একটু মনে রাখতে পারো, পরীক্ষার জন্য যেহেতু খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ তো করতেই হবে। জেসি, ঠিক আছে, আর ওটা হলো এমসিআইএ, বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আসা যাক। তাহলে এটার অ্যান্সার কী হবে? উইম্বলডন লন টেনিস কোন কোর্টে খেলা হয়? গ্রাস কোর্টে, ঠিক আছে। নেক্সট, অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। কোন শহর কোন নদীর তীরে অবস্থিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। অযোধ্যা শহর সরাই নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, গোমতী নদীর তীরে কোন শহর অবস্থিত আছে বলো? লখনৌ শহর গোমতী নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, যমুনা নদীর তীরে কোন শহর আছে? আগ্রা, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, গঙ্গা নদীর তীরে কী কী আছে? খুব ইম্পর্টেন্ট, হরিদ্বার আছে, তারপর বারাণসী আছে, ঠিক আছে। তারপর আর কি আছে? কানপুর আছে, আর কি আছে? ভাগলপুর আছে, আর কি আছে? পাটনা আছে, পরীক্ষা একবার এসছে, পাটনা শহর কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। মোটামুটি এগুলো আছে, আরও যেগুলো আছে একটু দেখে নেবে। তাহলে কোন নদীর ব্যাঙ্কে বা সাইডে কোন শহর আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আসে, ব্রিক্সের 10তম সদস্য দেশ হিসাবে কোন দেশ নিযুক্ত হয়েছে, ঠিক আছে। ব্রিক্স যখন প্রথম গঠিত হয়েছিল তখন হয়েছিল কি? শুধু BRIC, ব্রাজিল,
রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না, ঠিক আছে। এটা 2009 সালে গঠন হয়েছিল, পরবর্তীকালে 2010-এ সাউথ আফ্রিকা যুক্ত হয়, ঠিক আছে, তখন হয় ব্রিক্স কান্ট্রি, ঠিক আছে। বর্তমানে এতে 10টি দেশ সদস্য পার্মানেন্ট সদস্য হিসেবে যুক্ত আছে। 2024 সালে ইজিপ্ট, ইথিওপিয়া এবং ইউএই যুক্ত হয়, আর এবং ইরান, এই 4টে যুক্ত হয়। তাহলে এখানে 5 আর এই 4টে 9টা হয়ে গেল। আর 2025 সালে শেষ সদস্য দেশ হিসাবে কে যুক্ত হয়? ইন্দোনেশিয়া, বোঝা গেল। আচ্ছা, 17তম মিটিং 2025-এ কোথায় হয়েছে? ব্রাজিলে। 18তম মিটিং হওয়ার কথা আছে 2026-এ কোথায়? ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট সামিট হয়েছিল 2009 সালে রাশিয়াতে। ব্রিক্স যে দেশগুলো আছে সেটি ওয়ার্ল্ডের পপুলেশনের 50% এবং ওয়ার্ল্ড জিডিপির প্রায় 40% কিন্তু কভার করে, ঠিক আছে। আর ব্রিক্সের একটি ব্যাংক আছে, সেটা কি? ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। এর হেডকোয়ার্টার কোথায়? সাংহাই, চীনা, মনে থাকবে। আবার একটা জিনিস মনে রাখবে, ব্রিক্স ব্যাংকের বা এনডিবি ব্যাংকের সদস্য যারা আছে সেই সমস্ত সদস্য দেশ যে ব্রিক্সের সদস্য এমন নয়, ঠিক আছে, কিন্তু তারা এনডিবির সদস্য। এরকম দেশও কিন্তু আছে, যেমন বাংলাদেশ এনডিবির সদস্য কিন্তু ব্রিক্সের কিন্তু সদস্য নয়, মনে থাকবে। আচ্ছা, নেক্সট, এরপর কি আসে? কোষ। কোষের শক্তিকর কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, অপশানে কী কী আছে? মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, রাইবোজোম নাকি লাইসোজোম। খুব সহজ কোশ্চেন, তোমরা সবাই পারবে। কোষের শক্তিকর কাকে বলে? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আচ্ছা, এই কোষে এই যে ছবিটা দেওয়া আছে, এখানে ইম্পর্টেন্ট যে এগুলো আছে সেগুলো দেখে নাও। মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কিন্তু কোষেরকে কী বলা হয়? নিউক্লিয়াসকে কোষের ব্রেন বলা হয়, ঠিক আছে। কোষের সমস্ত কাজ এই নিউক্লিয়াস দ্বারা পরিচালিত হয়, ঠিক আছে। তারপর কী আছে? ধরো সাইটোপ্লাজম, রাইবোজোম, আর কী আছে ইম্পর্টেন্ট? ধরো গলগি গুটি, তারপর লাইসোমি, ঠিক আছে, বা লাইসোজোম যেটাকে বলে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? কোষে শক্তি উৎপাদন করে, একে পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকার কাজ কি? এটি প্রোটিন ও লিপিড সংশ্লেষ করে এবং পরিবহনে ভূমিকা রাখে, ঠিক আছে। আচ্ছা, গলগি বস্তুর কাজ কি? প্রোটিন এবং অন্যান্য পদার্থকে প্যাকেজ করা মূলত এর কাজ এবং পরিবহন করে, ঠিক আছে। লাইসোজোমকে কী বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। কেন? কারণ লাইসোজোম কোষের বর্জ্য পদার্থ পরিপাকে সাহায্য করে এবং কোষীয় অঙ্গাণু ধ্বংস করতে পারে, ঠিক আছে, যখন খাদ্যাভাব দেখা যায়, ঠিক আছে। যখন কোনো কোষ দুর্বল হয়ে যায়, লাইসোজোম যদি মনে করে নিজে ওই কোষকে ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে। এটা ভালোর জন্যই করে, ঠিক আছে। তাহলে এইগুলো মোটামুটি মনে রাখবে। রাইবোজোমটা মনে রাখবে, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এখানে প্রোটিন সংশ্লেষিত হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় সংগঠিত হয়, ঠিক আছে। মোট 4টে বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল, 4টেই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এক এক করে দেখে নিই। প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহ, ঠিক আছে। সভাপতি কে ছিলেন? ভিক্ষু মহাকাশ্যপ। কার আমলে হয়েছিল? শাসক কে ছিলেন? অজাতশত্রু, ঠিক আছে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? বৈশালী, ঠিক আছে। শাসক কে ছিলেন? কার আমলে হয়েছিল? কালাশোক, ঠিক আছে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্র। কার আমলে হয়েছিল? অশোক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? কাশ্মীরের কুণ্ডলবন। সভাপতি কে ছিলেন? বসুমিত্র ও অশ্বঘোষ, ঠিক আছে। আর শাসক কে ছিল? কনিষ্ক, বোঝা গেল। তাহলে তৃতীয় বৌদ্ধ সম্মেলনের অ্যান্সার কী হবে? এটা কোথায় হয়েছিল? পাটলিপুত্র। তাহলে আরেকবার রিভাইজ হয়ে যাক। প্রথম রাজগৃহ, দ্বিতীয় বৈশালী, তৃতীয় পাটলিপুত্র, চতুর্থ কাশ্মীর, তাই তো। রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র, কাশ্মীর। কার কার আমলে হয়েছিল? প্রথমটা হয়েছিল অজাতশত্রু, দ্বিতীয়টা কালাশোক, ঠিক আছে, তৃতীয় অশোক, চতুর্থ কনিষ্ক। আশা করছি মনে থাকবে, ঠিক আছে। নেক্সট, কততম সংবিধান সংশোধন অনুযায়ী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়, ঠিক আছে। এই অ্যামেন্ডমেন্ট কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু রেডি করে নিতে হবে। তাহলে অপশানে কী কী আছে? 42, 44, 74 নাকি 86, ঠিক আছে। তাহলে মনে রাখবে, শরণ সিং কমিটির সুপারিশে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য কিন্তু ভারতের আর্টিকেলে সংবিধানে যুক্ত করা হয়, ঠিক আছে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 51 পার্ট নাম্বার 4 ঠিক আছে। 10টি মৌলিক কর্তব্য ইনিশিয়ালি যুক্ত ছিল, পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়, যেখানে সেটা কি বলা হয়েছিল না, বা আমার উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছিল 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করা, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এর অ্যান্সার কী হবে? 42তম, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই আর্টিকেল যে সংবিধান সংশোধনগুলো আছে, যে অ্যামেন্ডমেন্টগুলো আছে, এগুলো কিন্তু দেখে নেবে, যেগুলো গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। সব দেখতে হবে এমন না, গুরুত্বপূর্ণগুলো। নেক্সট, তারপর কী আছে? পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে, ঠিক আছে। আচ্ছা, অপশান কী কী আছে? টার্টারিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড। তাহলে পিঁপড়ের হুল বা বোলতার হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে, মনে থাকবে। আর বাদ বাকিগুলো একটু দেখে নিই, সব কটা কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো না কোনো পরীক্ষায় এসছে। টক দই ল্যাকটিক অ্যাসিড, তেঁতুলে কী থাকে? টার্টারিক অ্যাসিড, আঙুরে কী থাকে? টার্টারিক অ্যাসিড, লেবুতে কী থাকে? সাইট্রিক অ্যাসিড, বোলতার হুলে ফর্মিক অ্যাসিড, পিঁপড়ের হুলে বোলতার হুল ফর্মিক অ্যাসিড, টমেটো অক্সালিক অ্যাসিড, ভিনিগারে কী থাকে? অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে।
আচ্ছা, অ্যাপেলে কী থাকে? ম্যালিক অ্যাসিড। মনে থাকবে, সব কটা মুখস্থ করে নেবে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস দেওয়া আছে দেখো, অম্লরাজ। অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া কি না, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ঘন নাইট্রিক অ্যাসিডের একটি মিশ্রণ, সাধারণত 3:1 অনুপাতে মেশানো হয়, ঠিক আছে? একে বলা হয় অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। আর অয়েল অফ ভিট্রিয়াল কাকে বলা হয়? সালফুরিক অ্যাসিডকে। মনে থাকবে? আশা করছি এই পর্যন্ত তোমাদের মনে থাকবে, ঠিক আছে? নেক্সট, শেষ হয়ে গেছে। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করছি এই ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা যদি এইরকমভাবে প্র্যাকটিস করতে চাও, তোমরা আবার কমেন্ট করো, এরকম ক্লাস তাহলে আমি আরও কন্টিনিউ করব। আশা করছি এতে তোমাদের উপকার হবে, তোমাদের সমস্ত জিনিস সমস্ত জায়গার থেকে রিভাইজ হয়ে যাচ্ছে একবার করে, তাই না? আচ্ছা, ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো অবশ্যই, তাহলে এরকম ভিডিও আমি আরও আপলোড করব। সবাইকে গুড লাক, থ্যাংক ইউ।